এখন দেখো অ্যালকাইনের শনাক্তকরণ বিক্রিয়াটা আসতেছে। হ্যাঁ, তো আমরা অ্যালকাইন আমরা কিভাবে শনাক্ত করব? ঠিক আছে, ওই যে আমরা একটা পড়েছিলাম না যে বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষাটা আসলে কিন্তু এয়ার পরীক্ষা, মানে হচ্ছে তোমার অসম্পৃক্ত বা সম্পৃক্ত এটার পরীক্ষা দিবে হচ্ছে বেয়ার পরীক্ষা। ঠিক আছে, অর্থাৎ মনে করো যে কোনো একটা পাত্রে এই একটা পাত্র, এখানে মনে করো যে হচ্ছে আমাদের এইগুলো আছে যে সি সি, তারপরে তোমার হচ্ছে সি ডাবল বন্ড সি এবং সি ট্রিপল বন্ড সি, এইগুলো আছে এখানে। এই একটা ইয়াতে পাত্রে মনে করো যে হচ্ছে যে এইগুলো দেওয়া আছে। এই একটা পাত্র, এই পাত্রে মনে করো এই তিনটা যৌগই আছে, অ্যালকেন আছে, অ্যালকিন আছে আর অ্যালকাইন আছে। ঠিক আছে, তোমাকে বললো যে এই পাত্রটা থেকে তুমি হচ্ছে যে মানে পার্থক্য করবা, অর্থাৎ এগুলোকে আলাদা করবা। ঠিক আছে, তাহলে কিভাবে আলাদা করবা? তুমি যদি, আমাদের কোশ্চেন হচ্ছে কিভাবে আলাদা করবা এটাকে। দেখো এখানে তুমি যদি মনে করো যে হচ্ছে ব্রোমিন পানি দাও, কিংবা হচ্ছে তুমি হচ্ছে যে ইয়া দাও, পেয়ার পরীক্ষা দাও, তাহলে কি হবে? এইটা কিন্তু বিক্রিয়া করবে না, এটা কিন্তু তলানি হিসেবে থেকে যাবে, আর এই দুইটা কিন্তু বিক্রিয়া করে বসবে এদের সাথে। ঠিক আছে, কারণ কি এরা হচ্ছে যে অসম্পৃক্ত, সেজন্য এরা বিক্রিয়া করে বসবে। মানে তুমি এখান থেকে তুমি কি করতে পারলা, এখান থেকে তুমি কিন্তু ইয়াটাকে আলাদা করে ফেলতে পারলা, অ্যালকেনটাকে আলাদা করে ফেলতে পারলা। তার মানে তোমার এখান থেকে অ্যালকেনটা মুছে গেল। ঠিক আছে, অ্যালকেনটা এখন কিন্তু তোমার এখানে নাই। ঠিক আছে, আলাদা করে ফেললা এটাকে। এখন তুমি এই দুইটার মধ্যে কিভাবে তুমি শনাক্ত করবা যে কোনটা অ্যালকেন, সরি কোনটা অ্যালকিন আর কোনটা অ্যালকাইন? এটা পরীক্ষা করার জন্য এইখানে দুইটা বিক্রিয়া দেওয়া আছে। এই দুইটা বিক্রিয়া হচ্ছে অ্যালকাইনের জন্য বিক্রিয়া বা অ্যালকাইনের শনাক্তকারী বিক্রিয়া। এটা আমরা দেখি একটু। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের অ্যালকাইনের সাথে আমরা একটা যৌগ নিব। ঠিক আছে, অ্যামোনিয়া যুক্ত কিউপ্রিক ক্লোরাইড। ঠিক আছে, এটা বলা হচ্ছে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রিক, কিউপ্রাস ক্লোরাইড এটা। ঠিক আছে, কিউপ্রাস ক্লোরাইড এটা। ঠিক আছে, কারণ কিউপ্রাস কেন কিউপ্রাস হওয়ার কারণ হচ্ছে তোমার হচ্ছে যে এখানে কপারের যে জারণ সংখ্যা সেটা হচ্ছে কত, 1, কিন্তু নর্মালি কপারের জারণ সংখ্যা কত হয়, 2 হয়। ঠিক আছে, যেহেতু 2 হলে সেটাকে আমরা বলতাম কিউপ্রিক, এখানে যেহেতু 1 ইউজ হচ্ছে এই জন্য এটাকে আমরা বলতেছি কিউপ্রাস। ঠিক আছে, তো আমাদের অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইডের সাথে আমরা হচ্ছে যে এইখানে আমরা বিক্রিয়া যখন করব, তখন এখানে কি দেখা যাবে, তখন দেখা যাবে যে এখানে যে হাইড্রোজেন গুলো ছিল অ্যালকাইনের ক্ষেত্রে, এই হাইড্রোজেন গুলো সরে যাবে এবং সরে গিয়ে এই জায়গাগুলোতে কপার অ্যাড হবে। অর্থাৎ হাইড্রোজেন অপসারিত হয়ে যাবে, হাইড্রোজেন অপসারিত হয়ে কপার অ্যাড হচ্ছে, যে কপার অ্যাড হলো, এখানেও কপার অ্যাড হলো। এই যে কপার অ্যাড হলো, এইটা কি করবে, লাল বন্ডের একটা পদক্ষেপ পড়ে যাবে নিচে। তখন আমরা বুঝে ফেলবো যে এখানে আসলে অ্যালকাইন ছিল আসলে ওখানে। ঠিক আছে, অ্যালকাইনের পদক্ষেপ পড়ে গেল এটা। ঠিক আছে, এবং এই বিক্রিয়াটা আমাদের এখানে মনে রাখতে হবে। তো কার লাল পদক্ষেপ করতেছে, কপার অ্যালকালাইড বা কপার অ্যাসিটালাইডের। ঠিক আছে, এই নামগুলো একটু মনে রাখবো, অবজেক্টিভের জন্য লাগে। ঠিক আছে, তাহলে এটা আমরা অ্যালকাইনের শনাক্তকরণ করতে পারলাম। এরপরে বলা হচ্ছে যে আমাদের অ্যালকাইনের সাথে যদি আমরা অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট আমরা নিয়ে আসি, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, তাহলে কিন্তু আমাদের কি হবে, আমাদের সিলভার এই এই তোমার সিলভার অ্যালকালাইড বা সিলভার অ্যাসিটালাইডের সাদা পদক্ষেপ পড়বে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে এটা অ্যালকাইন বিক্রিয়া দিচ্ছে। ঠিক আছে, তবে এখানে একটা মানে মজার বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে শুধুমাত্র অ্যালকাইন 1 এই বিক্রিয়াটা দিবে বা এই পরীক্ষাটা দিবে। ঠিক আছে, এছাড়া অন্য কোনো পরীক্ষা কিন্তু এরা দিবে না, অন্য কোনো অ্যালকাইন। কারণ কি দেখো, কারণ অ্যালকাইন 1 বলতে আমরা যে জিনিসটা আসলে বুঝি যে আমাদের 1 নাম্বার কার্বনে অ্যালকাইন মূলক থাকতে হবে। ঠিক আছে, এইখানে আমাদের হচ্ছে যে এইখানে দেখো এটা হচ্ছে 1 নাম্বার কার্বনে আছে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন। কিন্তু যদি কখনো দেখা যায় এরকম হয়, অর্থাৎ মনে করো যে হচ্ছে এইরকম হলো এরকম, তাহলে কিন্তু দেখো এইখানে কার্বনটা চলে গেছে কত নাম্বারে, কার্বনটা চলে গেছে 2 নাম্বারে। ঠিক আছে, তাহলে কিন্তু মানে বন্ধনটা চলে গেছে অ্যালকাইনের 2 নাম্বার কার্বনে। তাহলে কিন্তু আমাদের এখানে এই বিক্রিয়া তখন কিন্তু আর প্রযোজ্য হবে না, তখন আমাদের অন্য কোনো মাধ্যমে এটাকে শনাক্ত করতে হবে। ঠিক আছে, তো আমরা অ্যালকাইন 1 কিভাবে শনাক্তকরণ করব সেটা কিন্তু আমরা দেখলাম। ঠিক আছে, কারণ হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে যে অ্যালকাইনের প্রান্তীয় অম্লধর্মী যদি প্রোটন থাকে, এই প্রোটনটাকে এরা সরাতে পারবে। এই যে এরা হচ্ছে যে অম্লধর্মী
প্রোটন, কারণ হচ্ছে অম্লের মতো এটা কি করতে পারে, প্রোটনকে ছেড়ে দিতে পারে, প্রোটন দান করতে পারে। অম্ল যেমন প্রোটন দান করে, যেমন মনে করো H2SO4, H2SO4, এখানে H টা কি হয়, H টা অম্ল প্রোটন দান করে দেয়। ঠিক তেমনি ভাবে এইখানেও তোমার হচ্ছে যে CH এ এই প্রোটনটা এরা ছেড়ে দিতে পারে। প্রোটনে ছেড়ে দিলে তখন কি হয়, এই জায়গাগুলোতে কপারটা যে যুক্ত হয় বা সিলভারটা গিয়ে যুক্ত হয়। এই জন্য বলা হচ্ছে অ্যালকাইনের প্রান্তীয় অম্লধর্মী প্রোটন থাকলে অ্যামোনিয়া যুক্ত এটা কপার অ্যাসিটাইলাইডের লালদক্ষেপ তৈরি করে। ঠিক আছে, তাহলে আমরা আশা করি প্রতিটা লাইনে আসলে এখান থেকে বুঝতে পারলাম। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে কি, এরপরে হচ্ছে তোমার অ্যালিফ্যাটিক যৌগের কিছু প্রতিস্থাপন বিক্রিয়া দেওয়া আছে। এটা জাস্ট হচ্ছে একবার রিডিং পড়ে দেখো। হ্যাঁ, একবার রিডিং পড়ে দেখো, আশা করি এটা বুঝতে পারবা তুমি। হ্যাঁ, একবার রিডিং পড়ে দেখো, না বুঝতে পারলে আমাকে জানাবো, আমি তখন তোমাকে এটা দেখাই দিব। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে ইথিলিন এবং অ্যাসিটিলিনের পারস্পরিক রূপান্তরের কথা বলা হচ্ছে। তাহলে ইথিলিন এবং অ্যাসিটিলিনের পারস্পরিক রূপান্তরে দেখো যে আমাদের এটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের সাথে যদি আমরা ব্রোমিন যুক্ত করি, ব্রোমিনের উপস্থিতিতে কি হবে, ডাইব্রোমো ইথেন তৈরি করবে। ডাইব্রোমো ইথেনকে আমরা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করি আমি, তাহলে কি হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে এখানে তোমার হচ্ছে যে এই ব্রোমিনের পটাশিয়াম ব্রোমাইড আলাদা হয়ে যাবে এবং পানি উৎপন্ন হবে, সাথে সাথে আমাদের অ্যালকিন উৎপন্ন হবে। ঠিক আছে, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইডটাকে আমরা নিলাম, এই পটাশিয়াম হাইড্রোক্সাইডটা কিরকম হতে হবে, অ্যালকোহলীয় হতে হবে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে লিখে থাকি, এভাবে আমরা লিখে থাকি এটাকে যে KOH, সরি KOH, এটার সাথে ব্র্যাকেটে আমাদের হচ্ছে লেখা থাকবে এভাবে ALC, এটাকে বলা হয় হচ্ছে ALC। ঠিক আছে, ALC, এটাকে বলা হয় হচ্ছে অ্যালকোহলীয়। ঠিক আছে, যদি জলীয় দ্রবণ হতো তাহলে কি বলা হতো, KOH, এখানে লেখা থাকতো অ্যাকোয়াস। ঠিক আছে, AQ, এটাকে আমরা বলতাম হচ্ছে জলীয় দ্রবণ, আর এটাকে বলা হয় হচ্ছে অ্যালকোহলীয় দ্রবণে দ্রবীভূত পটাশিয়াম হাইড্রোক্সাইড। তখনই হচ্ছে আমাদের কি হবে, এই বিক্রিয়াটা কাজ করবে। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে একবার দেখে রাখতে পারো, এটা অতটা আসে না, কিন্তু মাঝে মাঝে একটু কোশ্চেন কঠিন হলে এটা আবার দিয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে বলতেছে যে অ্যাসিটিলিন হতে আমরা কিভাবে ইথিলিন তৈরি করতে পারি, অর্থাৎ অ্যালকাইন থেকে আমরা কিভাবে অ্যালকিনে কনভার্ট করতে পারি। তো প্যালাডিয়াম এবং ব্যারিয়াম সালফেটের উপস্থিতিতে, আমরা মূলত অ্যালকাইন থেকে অ্যালকিনে কনভার্ট করতে পারি। ঠিক আছে, আমরা এটার উদাহরণটা দেখি, তাহলে হয়তো বুঝতে পারবো। দেখো এখানে উপরে আমাদের সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে যে প্যালাডিয়াম এবং ব্যারিয়াম সালফেট, এই যে প্রভাবকটা দেওয়া আছে প্যালাডিয়াম এবং ব্যারিয়াম সালফেট। ঠিক আছে, তো অ্যাসিটিলিন থেকে আমরা যদি হচ্ছে যে এটা উৎপন্ন করতে চাই, আমরা যদি আরেকটু বড় করি এই জিনিসটাকে, দেখো বলা হচ্ছে যে অ্যাসিটিলিনের সাথে হাইড্রোজেন আমি অ্যাড করব, কিন্তু প্যালাডিয়াম ব্যারিয়াম সালফেটের উপস্থিতিতে, তাহলে এটাকে বলা হয় হচ্ছে, মানে এখানে উৎপন্ন হচ্ছে আমার কি, অ্যালকিন। ঠিক আছে, আমরা কিন্তু এর আগেও কিন্তু হাইড্রোজেনের সাথে সংযুক্ত করে, অ্যালকাইনের সাথে হাইড্রোজেন সংযুক্ত করে অ্যালকিন উৎপন্ন করেছিলাম, তখন কিন্তু আমরা ইউজ করেছিলাম কি, প্লাটিনাম প্রভাবক, এবং প্লাটিনাম প্রভাবককে আমরা দিয়েছিলাম 30°C টেম্পারেচারে, অর্থাৎ কক্ষ তাপমাত্রায়। তো এখানে এখানে প্রভাবকটা জাস্ট হচ্ছে আমরা চেঞ্জ করে দিয়েছি প্যালাডিয়াম ব্যারিয়াম সালফেট। ঠিক আছে, তো এই প্যালাডিয়াম ব্যারিয়াম সালফেটকে বলা হয় হচ্ছে প্রভাবক বিষ রূপে ইউজ করা হয় এটাকে। ঠিক আছে, এটা হচ্ছে প্রভাবক বিষ রূপে এটাকে ইউজ করা হয়। ঠিক আছে, এখানে কি হয়, এখানে টেম্পারেচারটা অনেক বেশি লাগে, কিন্তু ওই নিরপেক্ষ যদি আমরা প্রভাবক ইউজ করি প্লাটিনাম, তাহলে হচ্ছে টেম্পারেচারটা কম লাগে। তো অনেকভাবে যেহেতু উৎপন্ন করা যায়, তুমি জাস্ট হচ্ছে জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবা যে কোনটার সাথে কি বিক্রিয়া করতেছে আমি, এবং বিক্রিয়া করার পরে কি উৎপন্ন হচ্ছে আসলে। ঠিক আছে, তো এই মনে রাখাটাই হচ্ছে সব থেকে চ্যালেঞ্জ, যে তুমি আমরা আসলে কিভাবে মনে রাখবো এত কিছু। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে আমরা অ্যালকিন থেকে কিভাবে অ্যালকাইনে যেতে পারবো, কিংবা আমরা হচ্ছে যে অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকিনে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে অ্যালকিন এবং অ্যালকাইনের পার্থক্যগুলো।
ঠিক আছে, এটা পার্থক্যটা অতটা ইম্পর্টেন্ট না। তো কিছু কিছু পার্থক্য তুমি একটু পড়ে রাখবা, যেগুলো তোমার হচ্ছে আসলে পড়া লাগবে না, তুমি এমনি লিখতে পারবা। যেমন মনে করো সাধারণ সংকেতটা কি হতে পারে, বা বন্ধনটা কিরকম হয়, কার্বন কার্বন একক বন্ধন, দ্বিবন্ধন, এবং সংকরণটা কিরকম হয়, sp3 সংকরণ, sp2 সংকরণ এবং sp সংকরণ, এবং আকৃতিটা কিরকম হয় এটা তুমি অলরেডি বলে দিতে পারবা। ঠিক আছে, আবার হচ্ছে বন্ধন কোণটা কিরকম হয় এটাও তুমি অলরেডি জানো। হ্যাঁ, এবং এদের মধ্যে কি 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 ধরনের সমানতা দেখতে পাওয়া যায় এটা একটু পড়ে রাখবা, এটা একটু অবজেক্টিভে আসে। হ্যাঁ, জাস্ট এই টপিকটা একটু ভালো মতো পড়ে রাখবা। ঠিক আছে, আর এটা তুমি অলরেডি এখন কিন্তু বলতে পারবা যে হচ্ছে কোন কোন ধরনের বিক্রিয়া হয় আসলে। ওজনীকরণ বিক্রিয়া যেমন হয়, জারণ বিক্রিয়া যেমন হয়, ঠিক তেমনি ভাবে অ্যালকেনের ক্ষেত্রে কিন্তু জারণ বিক্রিয়া হয়, অবস্থান সমানতা হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মনে রাখবা। এরপরে আরেকটা বিক্রিয়া, সেটা হচ্ছে যে অক্সি অ্যাসিটিলিন শিখা। এটা হচ্ছে যে আমাদের ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ইউজ করা হয় ধাতু জোড়া দেওয়ার কাজে। ঠিক আছে, তো এটার ব্যবহারটা ইম্পর্টেন্ট অনেক, মানে এমসিকিউ এর জন্য বলো বা হচ্ছে অ্যাডমিশনের কোশ্চেনের জন্য বলো, এটা আসে যে অক্সি অ্যাসিটিলিন শিখা শিখা কি কি কাজে ইউজ করা হয়। ঠিক আছে, তো এটা তুমি পড়ে ফেলবা, এবং অক্সি অ্যাসিটিলিন শিখাতে আমাদের কত টেম্পারেচার কত লাগে এটাও তুমি তুমি এখান থেকে পড়ে ফেলতে পারবা। ঠিক আছে, যে আমাদের এই অক্সি অ্যাসিটিলিন শিখা উৎপন্ন করতে আমাদের 3500 ডিগ্রি টেম্পারেচার লাগে, বা এত টেম্পারেচার উৎপন্ন হয় আসলে। ঠিক আছে, এই যে তাপটা উৎপন্ন হচ্ছে এখানে আমরা পাচ্ছি। তো এই তাপটা দিয়ে আমাদের হচ্ছে কি করা হয়, ধাতুর জোড়া দেওয়া হয়। ধাতুর জোড়া দেওয়া হয়, এবং অর্থাৎ ধাতুকে তুমি প্রথমে গলিয়ে ফেলা হয়, এবং গলিয়ে ফেলার ফলে এই ধাতুটা তখন জোড়া দেওয়ার সুবিধা হয়। এবং এই ধাতুটা আমরা কি করতে পারি, আমরা লোহা জাতীয় পদার্থ আমরা হচ্ছে যে সহজে কেটে ফেলতে পারি না, কিন্তু অক্সি অ্যাসিটিলিন শিখা ব্যবহার করে আমরা হচ্ছে যে এই লোহ জাতীয় যে কোনো পদার্থ আমরা কেটে ফেলতে পারবো বা জোড়া দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। এটা বেশি পড়াবো না, অল্প একটু পড়াই তোমাকে আজকে। তো অ্যারোমেটিক যৌগ, এটা হচ্ছে আমাদের মানে বিজ্ঞানী হাকেল নামে একজন ব্যক্তি ছিল। ও হচ্ছে আসলে অ্যারোমেটিক যৌগটাকে আসলে মানে উদ্ভাবন করেছিল বা পরিচিতি দিয়েছিল। ঠিক আছে, এই জন্য একে বলা হয় হাকেল তত্ত্ব নামে পরিচিত। এটার মানে তোমার হচ্ছে অ্যারোমেটিক যৌগগুলোকে বলা হয় হাকেল যৌগ। ঠিক আছে, তো এই হাকেল যৌগ মূলত হচ্ছে যে তোমার হচ্ছে কি বলবো এটাকে, দুটা সত্য দিয়ে আমরা এটাকে চিহ্নিত করে থাকি আসলে। এটা বলা হয় প্রথমে যে সকল অ্যারোমেটিক যৌগে একটা সমতলীয় চাক্রিক কাঠামো থাকবে, একটা কাঠামো থাকতে হবে। ঠিক আছে, চাক্রিক কাঠামো অর্থাৎ একটা সাইকেল আকারে একটা কাঠামো থাকবে, গোল, ত্রিভুজ, বৃত্তাকার, চতুর্ভুজাকার, অনেক রকম ভাবে একটা সাইকেল থাকতে হবে। এবং এই সাইকেলের ক্ষেত্রে আমাদের কি থাকবে, যার উপরে এবং নিচে সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে। ঠিক আছে, সঞ্চরণশীল পাই ইলেকট্রন মানে বোঝায় যে মনে করো এইটা এখন এইখানে আছে, এই বন্ধনটা, অর্থাৎ আমি এখানে আসি যে এখানে মনে করো যে এইটা একটা, এখানে একটা, এবং এখানে একটা পাই বন্ধন দেখতে পাচ্ছ, আর বাকিগুলো সবগুলোই কিন্তু সিগমা বন্ধন, অর্থাৎ এইখানে কিন্তু একক বন্ধন আছে। আচ্ছা, তোমাকে আমি এইভাবে দেখাই, এ একটা একক বন্ধন, 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 এ একটা একক বন্ধন। ঠিক আছে, আর পাই বন্ধন গুলোকে এভাবে যদি আমরা দিই যে এখানে একটা প্রথমে পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন, এবং এখানে একটা পাই বন্ধন। ঠিক আছে, তো সঞ্চরণশীল পাই বন্ধন বলতে আসলে বোঝানো হয় যে পাই বন্ধন গুলো চলতে থাকবে। অর্থাৎ এখানে যে পাই বন্ধনটা ছিল, এই পাই বন্ধনটা এখানে না থেকে পরবর্তী ধাপে সরে গিয়ে এইখানে চলে আসতে পারবে। ঠিক আছে, আর যখনই এখানে চলে আসবে তখন এই পাই বন্ধন যেটা ছিল ওর পরে যেটা, এইটা তখন অমিট হয়ে গিয়ে এটা তখন অমিট হয়ে যাবে, এটা অমিট হয়ে কি হবে, এটা অমিট হয়ে এইখানে চলে আসবে, এবং এইটাও তখন অমিট হয়ে এইখানে চলে আসবে। ঠিক আছে, এভাবে কি হয়, এভাবে এই পাই বন্ধনটা পুরো চক্র জুড়ে এটা ঘুরতে থাকে। এই পুরো চক্র জুড়ে এটা মানে সঞ্চরণশীল হতে থাকে, অর্থাৎ একবার এখানে, একবার পরের পরের ধাপে তুমি চোখ বন্ধ করলে দেখবা যে পরের ধাপে ও এখানে চলে এসছে, এটা তখন চলে গেছে এখানে, এটা তখন চলে এসছে এখানে। ঠিক আছে, এটা চলে এসছে এখানে। ঠিক আছে, তো এভাবে মানে একটার সাথে আর একটা কি হয়, সবসময় অল্টারনেট হতে থাকে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবা যে কখনোই দুইটা পাই বন্ধন পাশাপাশি আসবে না। ঠিক আছে, তো এটা বুঝলা তুমি যে সঞ্চরণশীল পাই বলতে আমরা আসলে কি বুঝতেছি। এরপরে বলতেছে যে পাই আণবিক অরবিটালে
আমি এটা তো আণবিক অরবিটালের কথা বললাম। হ্যাঁ, এখন বলা হচ্ছে যে আণবিক অরবিটালে কতগুলো পাই ইলেকট্রন থাকবে। এখানে বলা হচ্ছে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। ঠিক আছে? তো 4n+2 এটা আসলে বোঝানো হয় যে n এর মান হচ্ছে কি হবে? n এর মান হচ্ছে তোমার কি বলবো এটাকে? n হচ্ছে তোমার চক্রের সংখ্যা। ঠিক আছে? n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা বা হচ্ছে একটা চক্রের সংখ্যা আসলে বোঝানো হয়। ঠিক আছে? যেমন চক্রের সংখ্যা আসলে বোঝানো হয়। ঠিক আছে? যেমন মনে করে এইখানে তুমি দেখো যে এইটা। তো একটা বন্ধন মানে কিন্তু ২টা পাই ইলেকট্রন। একটা মাথায় রাখতে হবে যে একটা পাই বন্ধন মানে হচ্ছে ২টা পাই ইলেকট্রন। ঠিক আছে? তো এখানে দেখো আমরা যদি চক্রের সংখ্যা যদি একটা বসাই, এখানে ১ বসাই তাহলে পাই ইলেকট্রন সংখ্যা কয়টা হয়? 4n+2 অর্থাৎ ৬টা। তাহলে এখানে কয়টা পাই বন্ধন আছে? ৩টা পাই বন্ধন আছে। তাহলে কয়টা ইলেকট্রন থাকবে? ৬টা ইলেকট্রন থাকবে। ঠিক আছে? বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, আবার মনে করো আমি যদি এখানে 2 বসাই, দেখো এখানে দুইটা চক্র আছে, একটা চক্র, এখানে একটা চক্র, দুইটা চক্র। তাহলে দুইটা যদি বসাই তাহলে কয়টা পাই ইলেকট্রন থাকতে হবে? 10টা পাই ইলেকট্রন থাকতে হবে। 4n অর্থাৎ 8+2 10টা পাই ইলেকট্রন। 10টা পাই ইলেকট্রন আমরা কিভাবে বুঝতেছি? দেখো এখানে পাই বন্ধন কয়টা আছে? পাই বন্ধন হচ্ছে 5টা আছে। তাহলে পাই বন্ধন 5টা থাকলে একটা পাই বন্ধনে 2টা করে পাই ইলেকট্রন থাকে। তাহলে এই 5টা পাই বন্ধনে কয়টা ইলেকট্রন থাকবে? 10টা পাই ইলেকট্রন থাকবে। ঠিক আছে? তাও আশা করি এই পর্যন্ত তুমি কিন্তু জিনিসগুলো যতটুকু বোঝালাম বোঝার চেষ্টা করেছো এবং বুঝেছো। তো এই পর্যন্ত তুমি পড়ে রাখো। ঠিক আছে? আর আমরা তো হচ্ছে যে নেক্সট ডে আমরা পরীক্ষা নিব বলেছি রবিবারের দিন। কেমিস্ট্রির ৪র্থ চ্যাপ্টার এবং হচ্ছে যে সমানুতার, এভাবে আমরা ধাপে ধাপে সবগুলো পরীক্ষা আমরা নিয়ে ফেলবো আস্তে আস্তে। আশা করি তুমি হচ্ছে যে আমাকে কোঅপারেট করবা। ঠিক আছে? আমি তোমাকে কিছু দিতে পারবো আশা করি। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই থাক। নেক্সট দিন আবার তখন আমরা ম্যাথ নিয়ে পড়াশোনা করব।